আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। হাল্লা চলেছে যুদ্ধে। সত্যজিৎ একটা সিনেমা করেছিলেন, গুপি বাঘা ফিরে এলো। সেখানে হাল্লা রাজা যুদ্ধে যাচ্ছেন, লোক লস্কর লট বহর সব নিয়ে। তেমনি বাংলাদেশের হাল্লা রাজা তারেক রহমান, তিনিও এক প্রকার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধজয় যাচ্ছেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আজকে তিনি মালয়েশিয়া রওনা হচ্ছেন। মালয়েশিয়ায় 21 তারিখ 22 তারিখ দুদিন থাকবেন। 22 তারিখ থাকবেন না, 22 তারিখ রাতে উনি রওনা হয়ে চীনে যাবেন। তাহলে চীনে গিয়ে 23 তারিখে পৌঁছাবেন। এদিকে 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই তিনি ভারতবর্ষে আসছেন। তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সব কর্তা চলে আসছেন। এবং আপনাদের বলে রাখি, বাণিজ্য মন্ত্রীও আসছেন। তার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হঠাৎ মনে পড়লো। বাণিজ্য মন্ত্রীও আসছেন, সুতরাং বাণিজ্য দলও আসবে। কারণ আমরা যে সমস্ত সেক্টরগুলো খুলছি না এক এক করে, সেই সেক্টরগুলো নিয়েও কথা বলবেন সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বাণিজ্য মন্ত্রী। এদিকে আবার 24 তারিখ বোধহয় চলে যাচ্ছেন আমাদের শি জিনপিং। তিনি যাচ্ছেন রাশিয়া। রাশিয়া থেকে তিনি যাবেন উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে কথা বলতে। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। পড়ে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, মানে চীনের প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টিতে তার কথার কিন্তু কোনো দাম নেই। কমিউনিস্ট পার্টি অথরিটি অনুযায়ী চলে। যেমন এর পরের যদি কোনো মানে আপনার চেয়ারম্যান পরিবর্তন হয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন এই ওয়াং ই, যিনি বিদেশ মন্ত্রী আমাদের এখানে আসছেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর, জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং অজিত দোভালের সম্পর্ক অত্যন্ত ভালো। মধুর বলবো না, ভালো। এরপর আবার আমাদের পুতিন এবং জিনপিং একত্রে ভারতবর্ষে আসবেন মাস দুয়েকের মধ্যে। সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি, কারণ তিনটে রাষ্ট্রপ্রধান তাদের ডেট ম্যাচ করা, সময় ম্যাচ করা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সময় লাগে, এটা আমি বলেছি আপনাদের। তাহলে এই যে আপনাদের কাগজে একেবারে দিস্তে দিস্তে লেখা হলো, যেন হাল্লা যুদ্ধে গিয়ে একেবারে ব্রিফকেস ভর্তি করে সব মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সব সই করে আনবেন। আচ্ছা, পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রচুর সই হয়, লাখে লাখে। বাস্তবায়ন কটা হয় সেটাও দেখতে হবে। তা আমরা অপেক্ষা করব, এই বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। বাংলাদেশ তো সব বড় বড় কাজ করে, এই ছোটখাটো কাজের দিকে নজর নেই। এই যে বর্ডারে উচ্চিংড়েগুলো সব এসে 200 মিটার 100 মিটার ঢুকে ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, ওই তাদের মধ্যে একটা জামাত নেতা দেখি না তো। তারা লোকাল ছেলে পিলেদের এগিয়ে দিচ্ছেন, গুলি খেলে তোরা খা, আমার তো চাই ডেড বডি, আমি তো ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব, আমি পার্লামেন্ট গরম করব, আমি বিশ্বের রাজনীতি গরম করব। আমি তখন বলে বেড়াবো যে আমার সীমান্ত হত্যা বেড়ে গেছে, ভারত সীমান্ত হত্যা করছে। তা সীমান্ত হত্যা যে তখন যে বলবে, ভারতও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইসব তুলে রাখার ছবিগুলো না সব জড়ো করে রেখে দিচ্ছে।
মুখের ওপর চাপাটি মারার জন্য, এবং ওই যে ধারালো অস্ত্র নিয়ে সব আমাদের সেনাদের, বিএসএফ এর সেনাদের কাটার জন্য এগিয়ে আসছে, আর ওপাশ থেকে ফোঁসরাচ্ছে। বিজেপি আর বিএসএফ দু মুখোমুখি দাঁড়িয়ে বচসা হচ্ছে, সব কিন্তু তুলে রাখা হচ্ছে। আমি আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া বসাচ্ছি, তাতে তোমাদের আপত্তিটা কোথায়? বিশ্বকে বোঝাক, তখন বিশ্বকে বোঝাবে কোন। আর তুমি আমার সীমান্তে ঢুকে তুমি এ সমস্ত কর্মকাণ্ড চালাবে, তা সীমান্ত কি তোমার মানে আন্তর্জাতিক মহল কি তোমার গলায় মালা পরাবে? তোমাদের লাশ চাই, তোমরা লাশের রাজনীতি করো, তাই তোমরা পেছনে থেকে, জামাত নেতা তারা পেছনে থেকে, যারা এই বর্ডার জুড়ে যারা জিতেছে তারা পেছনে থেকে লোকাল ছেলেপিলেগুলোকে, মূর্খগুলোকে এগিয়ে দিচ্ছে গুলি খাওয়ার জন্য। দু চারটে গুলি খেয়ে মরুক, আমরা আমাদের রাজনীতি আমরা চমকাবো, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আবার একটা নতুন খবর রয়েছে, সেটা হচ্ছে ভারত আজ যে একটা সফল টেস্টিং করেছে সমুদ্র রক্ষক SF-130, এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। সফলভাবে এটা হয়েছে, পরীক্ষিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ মানে প্রযুক্তিতে এটা আজকে টেস্ট করা হলো। সেই টেস্টের ছবিটা দেখুন, তারপর আমি আপনাদের পরবর্তী অধ্যায় বলছি। দেখলেন যে জাহাজটাকে মারা হলো সেটা হচ্ছে ডামি জাহাজ, পুরনো জাহাজ, তাকে সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং প্রায় 4-5 হাজার মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে এইটাকে ছাড়া হয়েছে। এটা একেবারে সফলভাবে ইঞ্জিন রুমে গিয়ে ধাক্কা মেরে পুরো জাহাজটাকে নষ্ট করে দিল। এটা হচ্ছে মেসেজিং, এইভাবে মেসেজিং হয়। মেসেজ কাকে দেওয়া হলো? যে এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। তারপর তুমি রেড সিতেই থাকো, অথবা তুমি ইন্ডিয়ান ওশানে থাকো, অথবা তুমি যদি বঙ্গোপসাগরে ঢোকো, আমেরিকা তোমার রক্ষা নেই। আমার জমি থেকে, আমার সীমান্ত না পেরিয়ে রাফাল জেট ওইটাকে আকাশের ওপরে 25,000 ফিট ওপরে উঠে এটাকে ছেড়ে দেবে, তাহলে কাজ হয়ে যাবে। সুতরাং মেসেজটা যেমন আমেরিকাকে দেওয়া হলো, তেমন তার্কিকে দেওয়া হলো, তেমন পাকিস্তানকে দেওয়া হলো, এবং সঙ্গে চীনও। যদিও চীনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক সেই রকম নয়, কারণ আমাদের মধ্যে বর্ডার যে সিচুয়েশন, ডিসপুটগুলো ছিল, সেই ডিসপুটগুলো অনেকটাই মিটে গেছে, যার জন্য এখন আমাদের সীমান্তে এখন শান্তি আছে। এই যে পর 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 আমরা বৈঠক করে গিয়েছি টানা, তাতে কিন্তু সীমান্ত আমাদের একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবং চীন সেটা মেনে নিয়েছে। সীমান্তে আর অত কিন্তু উত্তেজনা নেই। আসলে চীনও চাইছে যত তাড়াতাড়ি হয় RICটা গঠন হোক, ব্রিক্সটা গঠন হোক। ব্রিক্সটা হয়ে গেলে এই ইরানকেও নিয়ে নেওয়া হবে,
বাংলাদেশকেও নিয়ে নেওয়া হবে। তো বাংলাদেশের এই গভর্নমেন্ট না, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে যেটা ভারত ফ্রেন্ডলি হবে সেই গভর্নমেন্টকে নেওয়া হবে, নিয়ে একেবারে আমেরিকাকে দূর হটো। তো আমরা এখন চেয়ে আছি চায়নার দিকে। মালয়েশিয়া ঘুরে তিনি চায়না গিয়ে কত এমওইউ তিনি বাক্স বন্দি করে, মানে ব্রিফকেস বন্দি করে তিনি নিয়ে আসেন, এবং সেটার কটা বাস্তবায়ন হয় আপনাদের কাগজে কিন্তু জানাবেন আমাদের। যদি না জানান তাহলে কিন্তু খুব রাগ করব। এগুলো জানাবেন, আমাদেরও তৈরি হতে হবে। আপনারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, আর চায়নার কোলে ওটা মানে আপনি কি করলেন? ভারতকে খেপালেন, আপনি আমেরিকাকে তো খেপালেনই। এইবার 15 দিন 20 দিন অপেক্ষা করুন, 2-3 সপ্তাহ, তাহলে পরে বুঝতে পারবেন কেমন গলা টিপে ধরবে। কারণ আপনি কিন্তু, আপনারা আমেরিকার করদ রাজ্য, তাকে আপনাদের দাস বানিয়ে রেখে দিয়েছে। এই যে চীনে গেছেন না, সেটা কিন্তু পুরো বাঁকা চোখে এরকম করে দেখবে, সোজা চোখে দেখবে না। এবং তার জন্য বেন কিস্টেনসন মারফত যা যা কাণ্ডগুলো করা হবে, কারণ বেন কিস্টেনকে পাঠানো হয়েছিল যাতে চীনের থেকে আপনাদের দূরে রাখা যায়। সে তো ব্যর্থ হয়েছেই, কিন্তু তার ব্যর্থতার দায়টা গিয়ে পড়বে তারেক রহমান অ্যান্ড কোম্পানির ওপরে। আমার মনে হয়, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি তো গণৎকার নই, এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে তিনি যেতেই পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। কারণ আমাদের দেশের কূটনৈতিক যারা রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা বলছে এলোমেলো পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির হাল হকিকত বোঝা যায় না, কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, সকলের সঙ্গে পাঙ্গা নিয়ে নিচ্ছে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা, যার সঙ্গে এগ্রিমেন্ট করে করদ রাজ্য করে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা। আর চীন এইখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাই আমি বলছি আপনাদের কাগজগুলো যেন বড় বড় করে, আজকে যেমন একেবারে আপনারা একেবারে দিস্তে দিস্তে লিখেছেন না, এই দিস্তে দিস্তে লিখে আমাদেরকে জানাবেন যে আপনারা কটা এগ্রিমেন্ট করলেন এবং কতগুলো তার সাইন হলো। আমি সেগুলোর জন্য অপেক্ষা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের যে ভিডিওটা, এটা প্লিজ আপনারা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করুন, তাহলে যে বিভিন্ন জেলা উপজেলায় যাতে এটা পৌঁছায়, ওরাও যাতে জানতে পারে কি বলা হচ্ছে এই ভিডিওতে। আপনারা ভিডিওর ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে মিছিলের মহাপরিকল্পনা, শেষ নির্দেশনা কি। আচ্ছা, শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয়, এটা আমি জানি। আপনারা আমার চেয়ে 1000 গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল, যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙচুর, মাইর, ধুই, ক্র্যাকার, ককটেল, ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল। মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম, বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগতো। এই ছিল তখনকার দিন মিছিল। অবশ্য তখনকার দিন অ্যাগ্রেসিভনেসও ছিল আর্মিদের
এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো, ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়া মারতো, রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কিভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না, যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন, হয়তো আমরা যে 5 জন এইখানে আছি এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে, এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটিয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই 2 সাইড থেকে আমাদের পোলা পাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল, সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকরে দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতো গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের তো ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমন ভাবে চালাইতে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে, মানে পুলিশ আসছে বা আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন এটা সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পড়ে যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল পাওয়া সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবাই হাতে হাতে, কারণ পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায় আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই, ওখান থেকে শুরু হইতো। এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেট বলে, জাহাজের পালেট বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কাঠ থাকে চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20-22-25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়ে এক একটারে মাঝখান দিয়ে 1 টুকরা আর 20 দিয়ে 1 টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম, হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদের ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য, সেম সিস্টেম সেম, হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা। এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরেন 10-15-20 জন আসতেছে, আমরা হয়তো 20-25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50-60 জন ছিলাম, সবাই ভয়ে পালাই গেছি। এই ভয়ে পালাই না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম আমরা 2-4-10 জনে, মহিলা ছাড়া পাইত। ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে 2-1টা বাড়ি দিবেন তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না। কখন আসে জানেন, আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা 2-4 জনের পিটাইতেছেন তখন দেখছেন রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালায় কে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে মিছিলের টেকনিক, যে আপনার কাছে যদি টেকনিক ভালো থাকে আপনি সামনের গুলোর প্রতিহত করেন। পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাত্তর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়, পুলিশ এটা সারা জীবন। আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছেন, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সেরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেস গুলাতে মিছিল করেন যেগুলা আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা
গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে কোমরে বাঁধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই ৭৪ জেলায় ৭৪টা ৮০টা ৯০টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নেমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, কিন্তু আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না, আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে হয় আপনার থেকে ১০০ ফিট দূরে থাকবে, না আপনার থেকে ২ ফিট ৫ ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি দেখেন যদি ২০ জন আসতে হই 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 করে, আর আপনারা ৫০ জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত ১ সপ্তাহ আগে যা যা বলেছে এরপরে এখন চুপ, এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচন্ড ভয় ঢুকাই দিছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে। এইটা তাদের সাইকোলজিতে এমন ভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা দিয়ে ঘরে আসার সময় আপনি সবসময় চিন্তা করছি, আল্লাহ জানা খবরটা আমার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই সবার এটা আতঙ্ক, ওদের মনে সেম আতঙ্ক আছে। এবং ওরা মনে করতেছে বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না, যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীগুলো আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান, দেখবেন যে ওরা পিছিয়ে হাঁটবে। আর একবার যদি আপনারা শুরু করেন ওদের পিছু হাঁটানো, আপনাদের সামনে আর কেউ দাঁড়াবে না। তখন ওরা চিন্তা করে বাবারে এরা আসলে। এখন আজকে সারা রাত পুলিশ রেড দিছে বিভিন্ন জায়গায়, আগামী কালও রেড দিবে, এটা নর্মাল। মিছিলে আপনি যান চাই না যান, আপনি কিছু করেন চাই না করেন, মামলা আপনার নামে হবে। তো মামলা হবে, ঘর বাড়িতে থাকতে হবে, সবই যখন হবে তখন আমি মিছিলে যায় শক্তিই দেখাই না। কারণ আমি ঘরে থাইকা যদি 10টা মামলা খাই, মিছিলে যায় 5টারে পিড়ে 3টা মামলা খাবো, কোনো সমস্যা তো নাই। কারণ এমনও তো মামলা খাবো, অমনও মামলা খাবো, এমনও ধরে ওরা জেলে দিবে, অমনও দিবে। তো একবার সাহস দেখান যে 23শে জুনের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন আপনি চিন্তা করে যান যে আপনি শান্তিপূর্ণ মিছিল করবেন, কিন্তু আপনার মিছিলে যদি কেউ ঠেকাইতে আসে তাদের আপনি চরম ঠেকানি